बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबिंदु, गाईबान्धा सदर उपजेला मडल स्कूल एंड कलेजेर अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके जानाच्छि आंतरिक अभिनंदन और शुभेच्छा। प्रिय शिक्षार्थीबिंदु, आज आमी पंचम श्रेणीर गणित बोइयेर दशम अध्याय थेके ज्यामिति निये आलोचना करब। दशम अध्यायटी मूलत चतुर्भुज एवं वृत्त निये आलोचना। आज के जेहेतु आमादेर ज्यामितिर प्रथम क्लास, आज के आमी ज्यामितिर चतुर्भुज निये आलोचना करब। पंचम श्रेणी गणित बोइयेर दशम अध्याय। प्रिय शिक्षार्थीबिंदु, तोमरा खाता कलम निये बसे पड़ो एवं आमार संगे संगे बोर्डे लेखागुलो आमी जे संज्ञागुलो दिब एगुलो तोमरा तुले निबे। आमादेर आजकेर आलोच्य विषय हच्छे चतुर्भुज। आलोच्य विषय चतुर्भुज। आमरा विभिन्न धरनेर चतुर्भुजेर आलोचना करब। प्रथमे आमरा आसबो चतुर्भुज काके बले। चतुर्भुज काके बले तोमरा खाताय लिखे नेबे। चारटी रेखांश द्वारा चारटी रेखांश द्वारा सीमाबद्ध चित्र के चतुर्भुज। प्रिय शिक्षार्थीबिंदु, चारटी रेखांश द्वारा सीमाबद्ध बा आबद्ध चित्र के चतुर्भुज बले। कयटी रेखांश? चारटी रेखांश। प्रिय शिक्षार्थीबिंदु, आमरा एकटू रेखा रेखांश एगुलो सम्पर्के एकटू जेने निई। एर दुई दिके एरो चिन्ह बा तीर चिन्ह आछे, एटिके आमरा बोलबो रेखा। जार कोनो प्रान्त बिंदु नाई, दैर्घ्य उभय दिके असीम। एर दैर्घ्य एखानेई सीमित, दुईटी प्रान्त बिंदु आछे, एटिके आमरा बोलबो रेखांश। आबार यदि एकदिके तीर चिन्ह थाके ताहले आमरा ताके बोलबो रश्मि। आमरा चतुर्भुज अंकन करार जन्य এই রেখাংশটি ব্যবহার করব। কয়টি রেখাংশ ব্যবহৃত হবে? চারটি রেখাংশ ব্যবহৃত হবে। আমরা আসি তাহলে চতুর্ভুজ আমরা অঙ্কনে। তাহলে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র, কোথাও গ্যাপ থাকা যাবে না, ফাঁকা থাকা যাবে না, এটি হবে চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থী, আবদ্ধ বলতে কি বোঝায়? এখানে মনে করো যে ইটার সঙ্গে লেগে দেওয়া হয়নি বা ফাঁকা আছে, তাহলে আবদ্ধ হবে না। আবদ্ধ হতে গেলে এই চারটি রেখাংশ পরস্পরের সাথে সংযুক্ত হতে হবে। তাহলে এদের আমরা নামকরণ করি ক, খ, গ, ঘ। তাহলে চিত্রে ক, খ, গ, ঘ একটি চতুর্ভুজ। একটি চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কতটি রেখাংশ অঙ্কন করেছি? চারটি। একটি রেখাংশ ক, খ, আরেকটি খ, গ, অন্যটি হচ্ছে গ, ঘ, ঘ, ক অথবা ক, ঘ। এই চারটি রেখাংশ দ্বারা এটি আবদ্ধ একটা চিত্র। এই চিত্রটির নাম হচ্ছে চতুর্ভুজ। তাহলে আমরা বলবো চিত্রে ক, খ, গ, ঘ একটি চতুর্ভুজ। এবং যে রেখাংশগুলো দ্বারা এই চতুর্ভুজটি আবদ্ধ হয়েছে এদের প্রত্যেকটিকে আমরা বলবো চতুর্ভুজের বাহু। তাহলে এই চতুর্ভুজের বাহু কয়টি? চারটি বাহু। একটি ক, খ বাহু, অপরটি খ, গ, গ, ঘ এবং
ঘ ক অথবা ক ঘ বা। তাহলে যে রেখাংশগুলো দ্বারা চতুর্ভুজটি আবদ্ধ হয়েছে এদের প্রত্যেকটিকে আমরা বলবো চতুর্ভুজের বাহু। একটি চতুর্ভুজের কয়টি বাহু? 4টি বাহু, অর্থাৎ 4টি রেখাংশের প্রত্যেকটিকে আমরা বলবো চতুর্ভুজের বাহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা লিখি। আমরা প্রথমে কি জানলাম যে চতুর্ভুজ কাকে বলে? যে 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ চিত্রকে বলা হবে চতুর্ভুজ। আমরা এখানে একটি চতুর্ভুজ অঙ্কন করেছি। চতুর্ভুজটির চারটি বাহু রয়েছে। 4টি বাহু যথাক্রমে একটা বাহু ক খ, খ গ, গ ঘ ও ঘ ক। এই চতুর্ভুজের কয়টি বাহু? 4টি বাহু, ক খ, খ গ, গ ঘ ও ঘ ক, এবং 4টি কোণ। কয়টি কোণ? 4টি কোণ, যথাক্রমে ক কোণ, খ কোণ, গ কোণ এবং ঘ কোণ। অর্থাৎ এই ক কোণটিকে আমরা ক খ গ কোণ, খ কোণটিকে আমরা ক খ গ কোণ, আবার ক কোণটিকে খ ক গ কোণ অথবা ঘ ক খ কোণ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, তা আমরা জেনে নিই চতুর্ভুজের কয়টি বাহু? 4টি বাহু। একটি ক খ, খ গ, গ ঘ, ঘ ক, এবং কয়টি কোণ? 4টি কোণ। একটি ক কোণ, খ কোণ, গ কোণ, ঘ কোণ, এবং চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টি। কর্ণ কয়টি কর্ণ? 2টি কর্ণ। তাহলে কর্ণ কাকে বলে? কর্ণ হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু, অর্থাৎ চতুর্ভুজের শীর্ষবিন্দু হচ্ছে 4টি। এই 4টি শীর্ষবিন্দুর বিপরীত যে শীর্ষবিন্দুগুলো যোগ করে যে রেখাংশটি পাবো তাকে আমরা কর্ণ বলি। তাহলে এই চতুর্ভুজের এই শীর্ষবিন্দু, এর বিপরীত শীর্ষবিন্দু এটি যোগ করে আমরা পাবো ক গ, আর এই শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু এটি যোগ করে আমরা পাবো খ গ। তাহলে কর্ণ দুটি হলো, একটি কর্ণ হচ্ছে ক গ ও অপর কর্ণটি হচ্ছে খ গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটি চতুর্ভুজের 4টি বাহু, 4টি কোণ এবং 2টি কর্ণ রয়েছে। কয়টি বাহু? 4টি বাহু, 4টি কোণ এবং 2টি কর্ণ রয়েছে। তাহলে আমরা এখানে ক খ গ ঘ একটি চতুর্ভুজ অঙ্কন করলাম, যার 4টি বাহু ক খ, খ গ, গ ঘ, ঘ ক, অর্থাৎ যে রেখাংশগুলো দ্বারা চতুর্ভুজটি চিত্রিত করা হয়েছে, অঙ্কন করা হয়েছে, তাদের প্রত্যেকটিকে এক একটি বাহু বলে। আর চতুর্ভুজের কয়টি কোণ? 4টি কোণ। একটা ক কোণ, খ কোণ, গ কোণ, ঘ কোণ, এগুলো হচ্ছে কোণের চিহ্ন। আর কর্ণ 2টি, একটি হচ্ছে ক গ কর্ণ এবং খ ঘ কর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জেনে রাখা ভালো যে একটা ত্রিভুজের কোনো কর্ণ থাকে না। ত্রিভুজের এই শীর্ষবিন্দু, এর বিপরীত কোনো শীর্ষবিন্দু নাই। এখানে একটা শীর্ষবিন্দু, এর বিপরীতে কোনো শীর্ষবিন্দু নেই। এইটা শীর্ষবিন্দু, এর বিপরীতে কোনো শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু নাই। যেহেতু কৌণিক বিপরীত শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু নাই, সুতরাং ত্রিভুজের কোনো কর্ণ নেই। ত্রিভুজের কোনো কর্ণ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আসি চতুর্ভুজে। তাহলে চতুর্ভুজের কয়টি বাহু আছে? 4টি বাহু। কোণ কয়টি? 4টি কোণ। কর্ণ হচ্ছে 2টি। তাহলে কর্ণ আমরা কাকে বলবো? যে চতুর্ভুজের 2টি বিপরীত শীর্ষবিন্দুর
সংযোগকারী রেখাংশ। এটা দুইটি বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাংশ, এটা হচ্ছে দুইটা বিপরীত শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংযোগকারী রেখাংশ। এটিকে আমরা বলবো চতুর্ভুজের কর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্ভুজের কর্ণ পাইলাম দুইটা, এবং এখান থেকে আমরা জেনে নিলাম যে ত্রিভুজের যেহেতু বিপরীত কোনো শীর্ষবিন্দু নেই, সুতরাং ত্রিভুজের কোনো কর্ণ নেই। তাহলে কর্ণ কাকে বলে তোমরা খাতায় লিখে নেবে। কিসের কর্ণ? চতুর্ভুজের কর্ণ। তাহলে কর্ণ হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাংশকে কর্ণ বলে। যদি বলা হয় চতুর্ভুজের কর্ণ, তাহলে আমরা লিখব, এখানে কি লিখব, যে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখাংশকে চতুর্ভুজের কর্ণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কর্ণ হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংযোগকারী রেখাংশকে বলা হবে কর্ণ। এটি যদি চতুর্ভুজের হয় তাহলে চতুর্ভুজের কর্ণ, এটি যদি বর্গের হয় তাহলে বর্গের কর্ণ, এটি যদি সামান্তরিকের হয় তাহলে সামান্তরিকের কর্ণ, এটি যদি ট্রাপিজিয়ামের হয় তাহলে এটি ট্রাপিজিয়ামের কর্ণ, বা রম্বসের হলে রম্বসের কর্ণ আমরা বলতে পারবো। এবং আমরা এখানে জেনে নিলাম যে ত্রিভুজের কোনো কর্ণ নেই, ত্রিভুজের কোনো কর্ণ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানলাম যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে চতুর্ভুজ। রেখাংশগুলো কৌণিক বিন্দু হচ্ছে ক, খ, গ, ঘ। তোমরা যখন এটি লিখবে তখন তোমরা একটু সিরিয়ালি লিখবে, ক, খ, গ, ঘ। তুমি যদি কটি এখান থেকে শুরু করো তাহলে ক, খ, গ, ঘ, এখান থেকে শুরু করলে ক, খ, গ, ঘ। এটা সিরিয়ালটা যেন তুমি মেইনটেইন করতে পারো সেভাবে করবে। তাহলে চতুর্ভুজের চারটি বাহু, ক, খ বাহু, খ, গ বাহু, গ, ঘ বাহু, ঘ, ক বাহু। এবং চতুর্ভুজের কর্ণ হচ্ছে দুইটি বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু হচ্ছে দুইটি বিপরীত শীর্ষবিন্দু, এদের সংযোগকারী রেখাংশ একটি কর্ণ। এই দুইটা বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাংশ আরেকটি কর্ণ। একটা চতুর্ভুজের কতটি কর্ণ থাকে? কর্ণ থাকে হচ্ছে দুইটি, বাহু থাকে চারটি। অর্থাৎ চতুর্ভুজের বাহু বলা হয় যে চারটি রেখাংশ দ্বারা চতুর্ভুজ অঙ্কিত হয়, তাদেরকে আমরা বলি চতুর্ভুজের বাহু। এবারে আমরা আসি পরিসীমা। পরিসীমা কাকে বলে? কিসের পরিসীমা? চতুর্ভুজের পরিসীমা। চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে চতুর্ভুজের পরিসীমা বলে। পরিসীমা বলে। চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে আমরা চতুর্ভুজের পরিসীমা বলতে পারি। তাহলে ক, খ, গ, ঘ চতুর্ভুজের পরিসীমা সমান কি হবে? চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, ক, খ, খ, গ, গ, ঘ যোগ ঘ, ক বাহুর সমষ্টি। অর্থাৎ চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে, তার চার বাহুর দৈর্ঘ্যের যোগফলকে আমরা বলবো চতুর্ভুজের পরিসীমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্ভুজের বাহুগুলোর কথা জানলাম, চতুর্ভুজের কর্ণের কথা জানলাম, চতুর্ভুজের পরিসীমার কথা জানলাম। এবারে আমরা চতুর্ভুজ সম্পর্কে আর একটি বৈশিষ্ট্য আমাদের জানা অত্যাবশ্যক। সেটি হচ্ছে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা 360 ডিগ্রি বা 2
সরল কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। আর সরল কোণ কাকে বলে? 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। এক সরল কোণ অর্থাৎ একটি রেখার উপর আরেকটি রেখা যদি লম্বালম্বি দণ্ডায়মান হয়, এই কোণটা 90 ডিগ্রি আমরা বলতে পারি। আবার একটি সরল রেখা উপরে যে কোণটা অবস্থান করে এটি হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ, এক সরল কোণ। তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ, অর্থাৎ 4 9 36 360 ডিগ্রি। কয় সরল কোণ? এক সরল কোণ। এক মানে সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 360 ডিগ্রি। তার মানে কত সরল কোণ হলো? 2 সরল কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আবার নতুন করে জেনে নেই যে চতুর্ভুজের 4টি বাহু রয়েছে, 4টি কোণ রয়েছে, 2টি কর্ণ রয়েছে এবং চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় চতুর্ভুজের পরিসীমা। চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু সংযোগকারী রেখাংশকে বলা হয় চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজের কর্ণ রয়েছে 2টি এবং চতুর্ভুজের যে 4টি কোণ আছে এই 4টি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। সেটি হোক সামান্তরিক, হোক রম্বস, হোক ট্রাপিজিয়াম, হোক সেটি বর্গ, যে ধরনের চতুর্ভুজই হোক না কেন, যদি 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ হয় তাহলে তার 4টি কোণের সমষ্টি অবশ্যই 360 ডিগ্রি বা 4 সমকোণ বা 2 সরল কোণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা চতুর্ভুজ সম্পর্কে জেনেছো। চতুর্ভুজের এখানে কয়েকটি চতুর্ভুজের নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে আয়ত। আয়ত হচ্ছে এক ধরনের চতুর্ভুজ। কি ধরনের চতুর্ভুজ? যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ, মানে প্রত্যেকটা কোণেই সমকোণ, প্রত্যেকটা কোণেই 90 ডিগ্রি করে। যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ, যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। তাহলে এটার আকৃতি কেমন হবে? আকৃতিটা এরকম আকৃতির হবে। এটি হচ্ছে একটি আয়ত। কখন এটি আয়ত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যখন এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি করে হবে, এক সমকোণ করে হবে। এটিকে আমরা বলবো আয়ত। যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ তাকে আমরা আয়ত বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা আয়ত বলতে পারি। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকেও আমরা আয়ত বলতে পারি। তাহলে আমরা আয়তের বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখব যে আয়তের আমার এই বাহুটা যদি 4 সেন্টিমিটার হয়, এই খ গ বাহুর বিপরীত বাহু হচ্ছে ক ঘ বাহু, এটাও হবে 4 সেন্টিমিটার। এবং এই বাহুটি যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এই প্রস্থের এই বাহুটি হবে 2 সেন্টিমিটার। অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। এবং আয়তের যে কর্ণ দুইটা থাকবে এই কর্ণ দুইটাও সমান হবে। অর্থাৎ এই কর্ণটি যদি 5 হয় তাহলে এই কর্ণটিও 5 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে নিবা যে আয়তের কর্ণ বর্গের কর্ণ পরস্পর সমান হবে। আয়তের কর্ণ দুইটাও সমান হবে, বর্গের যে কর্ণ দুইটা হবে তারাও পরস্পর সমান হবে। অর্থাৎ আয়তের বৈশিষ্ট্যে আমরা বলতে পারি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, কর্ণদ্বয় সমান। এবং আরেকটি আমরা বলতে পারি
যে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি এই বিন্দুতে ছেদ করে তাহলে কিন্তু এই বাহু দুইটা কিন্তু সমান হবে, অর্থাৎ এই অংশ দুইটা সমান হবে, এই অংশ দুইটা সমান হবে। অর্থাৎ আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে বর্গ এবং রম্বসের ক্ষেত্রে তারা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা এগুলো পরবর্তীতে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আবারও আসি যে আয়ত কাকে বলে। যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ তাকে আমরা আয়ত বলব। যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ তাকে আমরা আয়ত বলব। আমরা সুন্দর করে আয়ত অঙ্কন করব। এটি হচ্ছে ক, খ, গ, ঘ একটি আয়ত, যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আমরা এখানে লিখব চিত্রে ক, খ, গ, ঘ একটি আয়ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্ভুজ এবং আয়ত নিয়ে আলোচনা করলাম। আমি আবারও আসি চতুর্ভুজ কাকে বলে। যে চতুর্ভুজ হচ্ছে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও মনে করে দেই, আমরা যদি এরকম চিত্র অঙ্কন করি, এটি রেখা হবে, এটি হবে রেখাংশ, আর এটি হবে রশ্মি। আমরা আয়তের ক্ষেত্রে বা চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমরা মাঝখানের এটি ব্যবহার করেছি, সুতরাং আমরা এটিকে রেখা বলবো না, আমরা বলবো রেখাংশ দ্বারা। এই জন্যই আমরা বলবো যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা চতুর্ভুজ বলবো, এবং যে 4টি রেখাংশ দ্বারা চতুর্ভুজটি অঙ্কিত হয়েছে তাদেরকে আমরা বলবো চতুর্ভুজের বাহু। চতুর্ভুজের বাহু রয়েছে 4টি, কোণ রয়েছে 4টি, এবং কৌণিক শীর্ষবিন্দু, বিপরীত কৌণিক শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাংশকে আমরা বললাম চতুর্ভুজের কর্ণ, এবং কর্ণ রয়েছে 2টি। এবং চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 2 সমকোণ, 4 সমকোণ বা 2 সরল কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমরা জানলাম যে আয়ত কাকে বলে। আয়ত হচ্ছে যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ তাকে আমরা আয়ত বলতে পারি। তাহলে চিত্রে ক, খ, গ, ঘ একটি আয়ত, যার ক, খ, গ, ঘ প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি বা সমকোণ কোণ। সুতরাং এটি একটা আয়ত। আয়তের ক্ষেত্রে আমরা আবারও বলতে পারি যে বিপরীত বাহুগুলো সমান, এই বাহু এবং বিপরীত বাহু, এই দুইটা বিপরীত বাহুগুলো সমান, এবং এর যে দুইটা কর্ণ আছে, কর্ণ দুইটা পরস্পর সমান। এবং কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আয়তের কর্ণ, বর্গের কর্ণ, সামান্তরিকের কর্ণ, রম্বসের কর্ণ এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদেরকে আজকে যে আলোচনাটুকু করা হলো চতুর্ভুজ এবং আয়ত নিয়ে যে আলোচনা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের 10ম অধ্যায়, আমাদের জ্যামিতির একটি মাত্র অধ্যায়, সেটি হচ্ছে 10ম অধ্যায়। আমাদের এখানে চতুর্ভুজ এবং বৃত্ত রয়েছে। আমরা চতুর্ভুজ নিয়ে আজকে যাত্রা শুরু করলাম, চতুর্ভুজ আয়ত নিয়ে পরবর্তী দিনে আরও বিভিন্ন ধরনের চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং তোমাদের জীবন যাত্রা ভালো হোক। হ্যাঁ, তোমরা আমাদের করোনাকালীন এই সময়টা আমরা দ্রুত যেন কেটে উঠতে পারি, আমরা যেন আবার স্বাভাবিকভাবে বিদ্যালয়ে আসতে পারি। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।